সিজার হলে একজন মহিলাকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। দেখুন, একজন মহিলা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে শুধুমাত্র এই সিজারের কারণে। তিনি যে রোগে ভুগছেন তার নাম প্যারাপ্লেজিয়া। রোগটি মূলত মেরুদণ্ডের আঘাত ঘটিত রোগ। সিজারের মাধ্যমে বেবি হওয়ার কিছুদিনের মধ্যেই হঠাৎ করে তিনি আক্রান্ত হন এই রোগে। সিজারের সময় মেরুদণ্ডে একটি ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনের ভুল প্রয়োগ হলে হতে পারে এই প্যারাপ্লেজিয়া। অন্তত এমনটাই মনে করছেন এই মহিলাটির হাজব্যান্ড। বলো, তোমার রোগটার নাম কি? তুমি যে রোগটা বলছিলে। আমার মিসেসের যে রোগটা হয়েছিল, এই রোগটার নাম আমি ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর জানতে পারি, যেটাকে বলা হয় প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া মূলত ডাক্তারের কাছে আমি যেটা জানতে পারি যে এটা মূলত ওমেন ডিজিজ। সাধারণত এটা 80% মহিলাদেরকেই এই রোগটা আক্রমণ করে। তো এই রোগটা বুঝলে কি করে প্রথমে? এটা আচমকা ডাক্তারের কাছে যেতে হলো কেন? কি ডাক্তারের কাছে যেতে হলো, আচমকা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে ও উঠতে পারছে না। বলছে আমার লোয়ার পোর্শনটা নেই, মনে হচ্ছে পুরো অবশ হয়ে গেছে। মানে এটা কোমর থেকে আচ্ছা পায়ের আঙুল পর্যন্ত পুরো অবশ হয়ে যায়, এবং বোথ সাইড দুটো পাই। মানে আগে কোনোদিনও এরকম কিছু দেখা? হঠাৎ করে একদিন এরকম হয়েছে এটা। এবং আমি ডাক্তারের কাছে যাওয়ার পর জানতে পারি সাধারণত এটা সিজারে বেবি হলে তারপর এইটা হওয়ার হাই চান্স থাকে, যদি না অ্যানাস্থেশিয়া প্রপারলি হয়, যেটা স্পাইনাল কর্ডে ইনজেকশন দেয়, সেইটাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেইখান থেকে এই রোগটার উৎপত্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা। তো এটা লোয়ার পোর্শন এরকম পুরো অবশ হয়ে যাবে এবং উঠতে পারবে না, এবং সঙ্গে ইউরিন বন্ধ হয়ে যাবে, মানে জাস্ট ইউরিন হবে না। যথারীতি তখন পেট ফুলতে থাকে আর কি। তো তারপর আমি হসপিটালাইজ করি এবং অসম্ভব পেইন হতে থাকে। হসপিটালে যাওয়ার পর ওরা ক্যাথিডার লাগিয়ে ইউরিনটাকে বার করে দেয়, কিন্তু পেইন এবং ওই যে অবশ হয়ে যাওয়া, অসাড় হয়ে যাওয়া, সেইটার কিন্তু কোনো প্রপার ট্রিটমেন্ট তখনও পর্যন্ত আমি পাইনি। এটা প্রায় 24 দিন সরকারি হসপিটালে অ্যাডমিট ছিল, 2-3টে হসপিটাল ঘোরার পর। তারপর ওরা এমআরআই পর্যন্ত হলো হসপিটালে, সিটি স্ক্যান থেকে এমআরআই থেকে বিভিন্ন রকম কিছু টেস্ট হলো, তাতে রোগটা আইডেন্টিফাই করা গেল। কিন্তু হসপিটাল থেকে যেটা বললো যে সরকারি এটার যা যা পরিকাঠামো দরকার এই রোগের চিকিৎসার জন্য, সেটা সরকারি হসপিটালে এই মুহূর্তে নেই। তো আপনি এটা বাড়ি নিয়ে যান ওনাকে, এবং এটা কোনো মেডিসিন নিউরো আপনি কনসাল্ট করুন, নিউরো মেডিসিনের কোনো ডাক্তারকে দেখান আর কি। তো আমরা এবং চোখের আইকিউ থেকে শুরু করে যাবতীয় ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত রকম টেস্ট ওর করা হয়েছিল। সেইখান থেকেও ওরা জানতে পারে যে এইটা এই ধরনের একটা ডিজিজ, সম্ভাব্য ডিজিজ আর কি, প্যারাপ্লেজিয়া। তার মানে তারপর থেকে আর হাঁটতেই পারছে না? না, তারপর থেকে একদম শয্যাশায়ী, মানে চাগিয়ে বসাতে হতো, বিছানায় এই ক্যাথিটারে ইউরিন করতো এবং ডাইপারে পটি করাতে হতো, ব্যাপারটা এইরকম ছিল। আচ্ছা। এবং সঙ্গে পেন, লোয়ার পোর্শন পেন। তো এটা আমি তারপর একজন নিউরো মেডিসিনের এমডি ডাক্তারকে দেখাই, যে এমডি ডিএম নিউরো এমডি মেডিসিন ডক্টর স্বপন মুখোপাধ্যায়। তো উনি ওটা দেখার পর একদম, আমি যখন নিয়ে যাই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছিল প্রাইভেট ক্লিনিকে, মানে এইরকম অবস্থা। উনি বাইরে এসে তখন দেখে, ট্রলির উপর শোয়ানো ছিল, এবং দেখে উনি বলে যে আমি এটা আজকে কোনো ওষুধ দেব না, আমি শুধু একটা ব্লাড টেস্ট করতে দেব। তো এটা দেওয়ার পর আমি তারপরে রিপোর্টটা দেখে আমি ট্রিটমেন্ট করব। তো যথারীতি সেই টেস্টটা বললো একটু কস্টলি, প্রায় 5,500 টাকা ওটা করতে খরচ হবে, কারণ এটা কলকাতায় তুমি কোথাও হয় না। ব্লাডটা সিরাম যে ইনস্টিটিউট আছে ওরা কালেক্ট করে ওটা হায়দ্রাবাদ থেকে করিয়ে নিয়ে আসে আর কি। তো যথারীতি আমি এগ্রি হলাম, সেই 5,500 টাকা দিয়ে আমি নাম নথিভুক্ত করালাম অ্যাপেলো ক্লিনিকের ওখানে। সেখান থেকে ওরা বাড়ি থেকে এসে ব্লাড স্যাম্পেল কালেক্ট করলো। ওই রিপোর্টটা দেখার পর আমাকে ডক্টর মুখোপাধ্যায় কনফার্ম করলো, হ্যাঁ এটা দুরকম রোগের জন্য এই জিনিসটা হতে পারে। একটাকে বলা হয় জিবি সিনড্রোম, আর একটা হচ্ছে প্যারাপ্লেজিয়া। কিন্তু জিবি সিনড্রোম হলে যেটা হচ্ছে এটার 4খানা ইঞ্জেকশন থাকে, অত্যন্ত কস্টলি, যেটা দিয়ে এটা রিকভার করা পসিবল। কিন্তু যদি প্যারাপ্লেজিয়া যেটা কনফার্ম হওয়ার জন্য উনি টেস্টটা করেছিলেন, প্যারাপ্লেজিয়া হলে কিন্তু এটার লং টাইম তোমার ট্রিটমেন্টে থাকতে হবে। তো আমি বললাম ঠিক আছে। তো তারপর উনি প্রেসক্রাইব করলো, এবং ইউরিন ইনফেকশনের জন্য উনি আলাদা করে ওষুধ দিল, ইঞ্জেকশন দিল মনোসেপ বলে, যেটা পয়জন কাটার। প্রায় 1.5 লক্ষ কলোনি কাউন্ট হয়ে গেছিল। বললো এটা ক্যাথিটার লাগানোর জন্য ইনফেকশনটা বাড়ছে। মানে অন্যান্য এই রোগটা হলে যেটা হবে, তোমার যেই রোগ তোমার শরীরে নেই সেটাও তোমার শরীরে চলে আসার সম্ভাবনা থাকবে আর কি। তো খুব সচেতন থাকতে হবে ইউরিন ইনফেকশনের জন্য এই রোগটা যদি হয়, কারণ মহিলাদের এমনি ইউরিন ইনফেকশনের সিমটম আমাদের দেশে অত্যাধিক বেশি পুরুষ মানুষের তুলনায়। সো তারপর থেকে ও কমপ্লিট সেই ট্রিটমেন্ট আছে। তারপর
প্রায় ওনার 3 মাস ওষুধ খাওয়ার পর উনি সাইমালটেনিয়াসলি বললো যে এটা ফিজিওথেরাপি করাতে হবে। ফিজিওথেরাপি করাতে 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 প্রায় 90-95 দিন বাদ থেকে যে ফিজিওথেরাপিস্ট ওকে আস্তে করে তুলে তখন কিছু একটা সাপোর্টের এগেনস্টে আর কি তোমার ধরে ধরে হাঁটাতে লাগলো। সেখান থেকে যেটা একদম শয্যাশায়ী হয়ে গেছিল এখন তার থেকে বেটার, আচ্ছা এখন কোনো অসুবিধা নেই, কিন্তু সেই পেইনটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা। যার জন্য হোমিওপ্যাথি সিস্টেমে যেহেতু আমরা শুনেছি যে রোগ পুরো রিকভার করা পসিবল, তো এখন আমি ওই জন্য অ্যালোপ্যাথি সিস্টেমে শুধু পেইন ক্লিয়ার চার্জ করে করে ওই ব্যথাটাকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছিল বলে আমি এখন লাস্ট 1.5 বছর হোমিওপ্যাথি সিস্টেমে আমি ওটা কনভার্ট করে দিয়েছি ওকে। ও এখন হোমিওপ্যাথি সিস্টেমের মধ্যেই আছে, হাঁটাচলা করতে পারছে? হাঁটাচলা সবই করতে পারছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে 4 মাস মতো টানা ক্যাথিটার লাগিয়ে রাখার জন্য ওর ইউরিন যে প্রেশারটা সেটাও হোল্ড করতে পারে না যখন স্লিপ মুডে থাকে, যেই কারণে ডাইপার ব্যবহার করতে হয়। অনেক রকম ইরিটেশন, অনেক রকম সমস্যা আছে, কিন্তু ব্যথাও আছে, কিন্তু শয্যাশায়ী যে ব্যাপারটা ছিল সেটা এখন নেই। আচ্ছা, মানে এটা তার মানে কি এন্ডলেস? এটা হচ্ছে ক্রনিক ডিজিজ, হোমিওপ্যাথি সিস্টেম বলছে এটা ক্রনিক ডিজিজ, কিন্তু এই ওষুধে থাকলে এটা তুলনায় কম থাকবে এবং রিলিফ পাওয়া যাবে আর কি। মানে কাইন্ড অফ প্যারালাইসিসই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিজিজটার নাম উনি আমাকে স্পেসিফিক করে বলেছিল, আমি জানতে চেয়েছিলাম, বললো এটা প্যারাপ্লেজিয়া, মূলত ওমেন ডিজিজ। কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও হয়, কিন্তু তার সংখ্যা অতি নগণ্য, না বললেই চলে। মূলত ওমেন ডিজিজ এটা। আচ্ছা, এর কোনো সিমটমও কিছু নেই? সিমটম বলতে ওই তোমার পুরো নিচ পোর্শন অসাড় হয়ে যাবে আর কি। হঠাৎ করে অসাড় হয়ে হঠাৎ গেল? করে অসাড় হয়ে যাবে, উইদাউট নোটিস, উইদাউট কোনো কিছু আর কি। তোমার আচমকা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পাবে যে তুমি উঠতে পারছো না, এবং ওপর পোর্শনে কোনো সমস্যা নেই, কিন্তু যা হচ্ছে কোমর থেকে পায়ের নখ পর্যন্ত কথাবার্তা সব ওকে? কথাবার্তা সব ওকে, জিভের কোনো আড়ষ্টতা নেই, ওপর সাইডে কোনো সমস্যা নেই, তোমার ইউরিন বন্ধ হয়ে যাবে এবং নিচ পোর্শন সম্পূর্ণ অসাড় হয়ে যাবে। খেতে পারতো? খাওয়া ছিল? হ্যাঁ, খাওয়া ছিল, কিন্তু যেহেতু ইউরিনের সমস্যা বা ধরো স্টুলের সমস্যা থাকলে যেটা হয়, একটা যদি মানুষের ইউরিন সেটা তো অন্য বিষয়। তাহলে তো এমনি একটা ইরিটেশন হবে, কিন্তু তোমার এছাড়া কিন্তু ওই ডিজিজের জন্য কিন্তু আলাদা করে খাওয়া বন্ধ বা এমন কিছু হয়নি। আচ্ছা, তাহলে এখন হোমিওপ্যাথির মধ্যেই আছে? হোমিওপ্যাথি সিস্টেমে এখন আছে, মানে এতেই থাকতে হবে মেইনটেইন করে? একদম একদম একদম। এটা টাইম টু টাইম ওষুধ খেতে হবে। আমি ডক্টর রতিন চক্রবর্তীকে এখন দেখাচ্ছি। আচ্ছা, উনি যে ওষুধ দিয়েছেন সেইটা উনি এখন নিচ্ছে, এবং উনি বলেছে যে আমি যতটা সম্ভব কিওর করার চেষ্টা করব, কিন্তু এটা লং টাইম মেডিসিনে থাকতে হবে, কোনো রকম ভাবে 1 সপ্তাহ ওষুধ গ্যাপ করলে চলবে না। এটার মধ্যে অপারেশন করে ঠিক করে না, দেওয়া না, যাবে না, এরকম ভাবে? আমাকে একজন ডাক্তার, আমি অনেক ডাক্তারের ওপিনিয়ন নিয়েছিলাম, তাতে একজন অপারেশনের জন্য আমাকে পাঠিয়েছিল তার কাছে, কিন্তু সেই ডাক্তার আমাকে দেখে বলেছিল অপারেশনটা এটা হচ্ছে তোমার মানে T20 গেমের মতো, মানে আচ্ছা, জিতলে তুমি জিতে গেলে, হারলে হারাটা কেমন, হারাটা তাহলে কমপ্লিট লাইফ টাইম প্যারালাইজ হয়ে যাবে লোয়ার পোর্শন, যদি না অপারেশন সাকসেসফুল হয়। আমি ওটা শোনার পর আমি আর রিস্ক নেইনি কোনোভাবে। আচ্ছা, আর এর ট্রিটমেন্ট সরকারি হাসপাতালে এখানে হয় না? সরকারি হাসপাতালের সেই পরিকাঠামো এখন নেই যেটা এই ট্রিটমেন্ট প্রাইভেটে আছে। হ্যাঁ, কিন্তু আমি এটা কারণও জানতে চেয়েছিলাম, যদিও যেহেতু ডাক্তার নিজেদের কোনো এন্ডে যদি কোনো ল্যাকিং থাকে সেটা তো সে পরিষ্কার বলতে চাইবে না অফিসিয়ালি, কিন্তু আমি মোটামুটি যা কথাবার্তা বলে বিভিন্ন ডাক্তারের কাছে শুনেছিলাম, কারণ আমাদের এটা ফার্স্ট বেবির সিজারিয়ার পর 6 মাস পরই আচমকা এই রোগটা দেখা দেয়, জাস্ট 6 মাস পর। তো আমার তখন ডাউট হয় যে কারণ ওটা সিজার হয়েছিল, যেহেতু যে ওই স্পাইনাল কর্ডে যে ইনজেকশন দিয়ে অ্যানেস্থেসিয়া করা হয়, লোকাল অ্যানেস্থেসিয়া বলা হয় ওটাকে, সেইটা প্রপার না হলে কিন্তু এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা 90% থাকে আর কি, সেই যদি প্রপার অ্যানেস্থেসিয়া না হয়। তাহলে ওটা একটা খুব এটা গুরুত্বপূর্ণ মূলত part। স্পাইনাল কর্ডে ইনজুরি থেকেই এই ডিজিজটা আক্রমণ করে আর কি। মানে এটার পোশাকি নাম হয়তো প্যারাপ্লেজিয়া, কিন্তু এটার উৎপত্তি বা এটার কারণ যে স্পাইনাল কর্ডে ইনজেকশন, যেই কারণে এটা মহিলাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সিজারটা তো মহিলাদেরই হয়, সেই কারণেই। কিন্তু এটার কোনো আমি অথেন্টিক মানে কোনো জায়গায় রিটেন বা কোনো অফিসিয়াল কারণ আমাকে কোনো ডাক্তারই ব্যাখ্যা করে লেখেনি, কিন্তু আমি যখন রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এটা কৌতূহল বা আমাকে সতর্ক থাকার জন্য এটা কেন হলো আচমকা একটা সুস্থ সবল মানুষের, তখন এটা আমাকে অফ দ্য রেকর্ড বলেছিল যে এটার অ্যানেস্থেসিয়া ওর প্রপার হয়নি, সেই কারণেই আমার ধারণা যে এটা হয়ে থাকতে পারে। আর যেমন এটা যে রেয়ার ডিজিজ এরকম নয়, রেয়ার ডিজিজ বলা যাবে না, কিন্তু মানে আমি তো আমার যারা পরিচিত লোক বা কে প্রপার অ্যানেস্থেসিয়া করবে আর কে করবে না, এটা সাধারণ মানুষ আমরা তো বাইরে থেকে জাজ করতে পারি না। তার থেকে আগে যেভাবে অ্যানেস্থেসিয়া হতো, মানে গ্যাস চার্জ করে অজ্ঞান করে সেকেন্ড বেবি, বা যখন আগে সিজার হতো, যে কোনো অপারেশনের জন্য আজও যেগুলো হয়, সেইটাই আমার মনে হয় শ্রেয়।
তাতে হয়তো 2-3 দিন একটু ভমিটিং এর সমস্যা থাকে বা ওই গ্যাসটা বেরোনো না পর্যন্ত অন্যান্য সমস্যা থাকে, কিন্তু এই স্পাইনাল কর্ডের মতো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ইনজুরি হওয়ার কিন্তু কোনো ভয় থাকে না। তাই আমি যে ভিডিও যারাই দেখবে তাদের কাছে অনুরোধ করব যে অ্যানেস্থেশিয়া ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন সিজারের আগে, যে যদি এটাকে অ্যাভয়েড করা যায়। কারণ আমার পরে যে বাচ্চা সেইটা কিন্তু যেহেতু এরকম সমস্যার মধ্যেই এটা হয়েছিল, সেই কারণে কিন্তু আমার অ্যানেস্থেসিস্টের সঙ্গে আমি প্রথম আলোচনা করি, আমার গাইনোকোলজিস্ট সেই রেফার করে, সেখানে গিয়ে উনি বলে যে না কোনো অবস্থাতেই, যেহেতু ওর হার্টবিট থেকে শুরু করে সমস্ত কিছু ঈশ্বরের কৃপায় ঠিক আছে, আমরা গ্যাস চার্জ করে অজ্ঞান করেই করবো। ওর স্পাইনালে যা ইনজুরি রয়েছে কোনোভাবেই আমরা সেই রিস্কটা নেব না যে আবার এটার মধ্যে যাতে কোনো ইনজুরি করতে হয়। এবং উনিও আমার সঙ্গে একমত যে হ্যাঁ, এটা লোকাল অ্যানেস্থেশিয়া না করে যদি এটা করা যায় ইন ফিউচার মহিলাদের ক্ষেত্রে এটা যথেষ্ট হেলদি এবং অন্যান্য এইসব ডিজিজ আগমনের সম্ভাবনা থাকে না আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।